নমস্কার। গল্পবাবুর পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা বিগত গল্পগুলিতে যেভাবে ভালোবাসা দিয়েছেন তাতে আমরা সত্যি আপ্লুত। এভাবেই ভালোবেসে সাবস্ক্রাইব করে গল্পবাবুর পাশে থাকুন। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গল্পটি। আমাদের আজকের গল্প পল্লবী ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও অশরীরী আখড়ার পঞ্চম পর্ব অর্থাৎ অন্তিম পর্ব। এই পর্বে কি হতে চলেছে চলুন সবটাই জেনে নেব। তাহলে শুরু করছি আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও অশরীরী আখড়ার পঞ্চম পর্ব। অন্যান্য চরিত্রে বর্ষা দাস এবং গল্প পাঠক চ্যানেল থেকে সম্রাট মণ্ডল। গল্প পাঠে বাপি। আমি হোমকুণ্ডের পাশে পড়ে রইলাম। চোখের সামনে দিয়ে ধুলো উড়ে যেতে থাকলো। আমার চোখ দুটো বন্ধ হয়ে এলো। বাতাস এসে আগেই সব প্রদীপ বাতি সব নিভিয়ে দিয়েছিল। কেবল হোমের আগুন তখনও জ্বলছে। আমি দেখলাম হোমকুণ্ডের ওপাশে ইন্দ্রনাথ চোখ বুজে পড়ে আছে। রাজেনও পড়ে আছে তার পাশে। আরও একজন পড়ে আছে, কিন্তু ধুলোর কারণে আমি বুঝতে পারলাম না সে কে। দমকা হাওয়ায় হোমের আগুন তখন আরো তীব্র হয়ে উঠল। দাও 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 করে জ্বলছে সে আগুন। হোমকুণ্ডের এপাশ থেকে ওপাশ আর দেখা যায় না। আগুন আর বাতাস যেন নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছে কার ক্ষমতা বেশি তা প্রমাণ করতে। যেমন হাওয়া তেমনই আগুন। আমি চেষ্টা করেও হোমের আগুনের ওপাশে কি হচ্ছে তা দেখতে পেলাম না। ঘরের অন্দর থেকে মনে হলো যেন চিৎকার আসছে। বাতাসের শো শো শব্দ আর আগুনের দপদপে সেই চিৎকার পরিষ্কার বুঝতে পারলাম না। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তখনই আবার একবার বাতাস আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি চাইলেই তখন ওই ঝড় থামাতে পারতাম, কিন্তু সেই সময় আমার কোনো ক্ষমতার কথাই আমার মনে ছিল না। আমি কেমন যেন সেই পরিচিত গন্ধ আবার পেতে শুরু করি। আমি ওঠার চেষ্টা করলাম, কিন্তু তখনই হাওয়ার সাথে কিছু একটা উড়ে এলো আমার দিকে। আমি ধরতে গেলাম, কিন্তু নাগালে পেলাম না। তার আগেই আবার বাতাস সেটাকে উড়িয়ে নিয়ে হোমকুণ্ডে ফেলল। লালচে হলুদ আগুনের মধ্যে একটা নীলচে ঝলক উঠল। আর আগুন সে এক বিরাট দপ করে আওয়াজ করল, আর এক পলকে নিভেও গেল। এই রকম ধপধপে আগুন নিভে যাওয়ায় চারিদিকটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। সেই জোরালো হাওয়া
আরও জোরালো হলো। আমি আমি উঠে দাঁড়ালাম। হোমের আগুন নিভে যাওয়ায় চারিদিকে সম্পূর্ণ অন্ধকার হয়ে গিয়েছিল। আর আবার সেই পরিচিত গন্ধ আমাকে আমাকে আক্রমণ করতে লাগলো। আমি আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি এগিয়ে গেলাম, কিন্তু কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পারছিলাম না। আমি কোনো রকমে উঠে ইন্দ্রনাথের কাছে গেলাম। দেখলাম প্রত্যেকেই জ্ঞান হারিয়ে পড়ে আছে। অন্ধকারে কে কে আছে তাও বুঝতে পারলাম না। এদিকে হাওয়ায় আমার উত্তরীয় এমনভাবে উড়ছে যেন আমাকে টেনে নিয়ে বেরিয়ে যাবে। আমি দেখলাম 3 জন মাটিতে পড়ে আছে, আর একজন নেই। কিন্তু কে যে নেই তা বোঝা গেল না। এবার আমি বিরাট আর্তনাদ শুনতে পেলাম। হাত 10 দূরে প্রচণ্ড এক চিৎকার, যা মানুষের কানকে অকেজো করে দিতে পারে। গলার আওয়াজে বুঝলাম এ বারিন বাবুর চিৎকার। আর সেই গন্ধ, আবার সেই গন্ধ। আমি গন্ধে আবার যেন বিভোর হয়ে যাচ্ছিলাম। অন্ধকারে কি করব বুঝতে না পেরে হাতে থাকা কমণ্ডলু থেকে গঙ্গা জল নিয়ে হোমকুণ্ডের দিকে ছুঁড়ে মন্ত্র পড়তে শুরু করলাম। ওম ভূতা ভূতা চ তচ্যুত প্রেত সংহারায় অগ্নি প্রজ্বলুত। অমনি আবার দপ করে হোমকুণ্ডে আগুন জ্বলে উঠল। আগুনে চারিদিকে আলো আলো হয়ে গেল। আমি দেখলাম ইন্দ্রনাথ, রাজেন ও চন্দ্রনাথ 3 জনই পড়ে আছে জ্ঞান শূন্য অবস্থায়। বারান্দার কাছে একজন মহিলাও আছেন একইভাবে। আর বারিনবাবুকে ছিঁড়ে খাচ্ছে এক অতি প্রাকৃতিক জীব। তাকে চোখ দিয়ে দেখলে সে চোখে আর কোনোদিন কিছু দেখা যাবে বলে আমি মনে করি না। তাকে কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। সে না মানুষ না জন্তু। তার মুখ বলতে আছে শুধু শুধু একটা মাথা, যার সামনে 2টো জ্বলন্ত চোখ আর লকলকে লম্বা একটা জিভ ঝুলছে। তার হাতে বাঁকানো নখ। সারাটা দেহ সজারুর মতো কাঁটা দিয়ে আবৃত। তাকে চোখে দেখা না গেলেও বোঝা যায় সে নিমেষে বাতাসে মিলিয়ে যেতে পারে, কারণ তার সারা শরীর বায়বীয়। তার দিকে তাকালে তার শরীরের এপাশ থেকে ওপাশের সব দেখা যায়, কিন্তু আবছা। এই আশ্চর্য প্রাণীতেই আমি সেই গন্ধের উৎস খুঁজে পেলাম। কিন্তু আমি সেদিকে এগোতে পারলাম না। আমার চোখের সামনে বারিনবাবুর সারা শরীর চিড়ে একটা একটা করে সব অঙ্গ বার করতে লাগলো প্রাণীটি।
আমি অবাক হয়ে গেলাম। আমার কবচ থাকলে এরকম এরকম ঘটনা ঘটা সম্ভবই নয়। এবার বারিনবাবুর হাতের দিকে লক্ষ্য করে দেখতে পেলাম না কবচটা আছে কিনা। তবে তবে কি দমকা হাওয়ায় আমার সামনে যে বস্তুটি হোমের আগুনে পুড়ে গেল তা বারিনবাবুরই কবচ ছিল? কিশোরী বাধা দিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, বারিনবাবু কবচ কিভাবে বেঁধেছিলেন যে হাওয়ায় খুলে গেল? তার উত্তরে তারানাথ গম্ভীরভাবে জবাব দিল, যখন অশরীরী কাউকে হত্যা করতে চায় তার পথের সমস্ত বাধা সে অতিক্রম করে ফেলে। কবচ যে খুলে এসে হোমের আগুনে পড়েছিল এ বাতাসের জন্যে নয়, সবই অশরীরীর ক্রিয়া। তারপর শোনো কি হলো। আমি দেখলাম বারিনবাবু ঠিক সেই অবস্থাতেই পড়ে আছেন যে অবস্থায় এ বাড়ির বাকি প্রত্যেকটি মৃতদেহ ছিল। আর সেই পরিচিত গন্ধের রহস্য আমার কাছে পরিষ্কার হয়ে গেল। আমি এই বীভৎস প্রাণীটিকে হাওয়ায় মিলিয়ে যেতে দেখলাম। আমি তাকে চিনতে পারলাম এবং আমার কাছে পরিষ্কার হয়ে গেল কেন প্রথম দিন থেকেই আমি নিজের কিছু অংশ এ বাড়িতে আছে তা অনুভব করেছিলাম। এই অশরীরী কোন পুরোহিতের হোম বা বারিনবাবুর পাপ কাজের উদ্দেশ্যে সৃষ্ট অশরীরী নয়। এ অশরীরীর গন্ধ আমি এত চিনি কারণ এ অশরীরী আমার নিজের হাতে করা হোমে আহুত। এদের নিয়ন্ত্রক স্বয়ং আমি নিজে। আমি তারানাথ তান্ত্রিক, আর আমার হাতে আহত অশরীরী এরকম নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে। সেটা মেনে নিতেই আমার অস্বস্তি হচ্ছিল। কিশোরী হঠাৎ প্রশ্ন করে উঠল, আপনি কেন অশরীরীদের আহ্বান করেছিলেন ঠাকুরমশাই? এবার তারানাথ একটু গম্ভীর গলায় বলল, সে আর এক কাহিনী। বারিনবাবু আমার বাড়িতে আসার আরও কয়েক মাস আগের ঘটনা। আমি একদিন ঘরে বসে আছি। এমন সময় বছর ৩৫-৪০-এর একটি ভদ্রলোক আমার বাড়িতে আসেন। তিনি আমাকে জানান তার ঘরের আশেপাশে বেশ কিছু অলৌকিক জিনিস ঘটছে এবং তিনি এসব নিয়ে বেশ ভয়েই আছেন। আমি যথারীতি তাকে একটা কবচ দিই, কিন্তু 2 দিন পর সে আবার ফিরে আসে আমার কাছে। এসে বলে, ঠাকুরমশাই, আপনি আমার ওখানে একবার চলুন। আপনার কবচ আমায় রক্ষা করেছে ঠিকই, কিন্তু কিন্তু সেই অলৌকিক ছায়া আমার বাড়ির আশেপাশে রয়ে গেছে। আমি নিশ্চিত কবচ খুললে ওরা আমাকে মেরে ফেলবে। না না, ভয় পাওয়ার কিছুই নেই। আমি আজই যাব। এরপর আমি তার বাড়ি এক রাত কাটালাম। সে রাতে তাদের আমি দেখতে পাইনি, তবে তাদের অস্তিত্বের কথা বুঝতে পেরেছিলাম। পরের দিন আমি হোমের আয়োজন করে এক অশরীরীকে আহ্বান করি।
তাকে কমণ্ডলুর মধ্যে আবদ্ধ করে আমি তাকে ওই কমণ্ডলুটা দিয়ে দিই। তাকে বলি, যখনই তার আত্মরক্ষার প্রয়োজন হবে ওই কমণ্ডলু থেকে জল নিয়ে ঘরের ভিতর ছিটিয়ে দিলেই তার আর কোনো চিন্তা থাকবে না। এবং তাকে বারবার সাবধান করে দিই যাতে ওই জল যেন তিনি আর কোথাও না ছড়ান। ছড়ালে সেটা ভয়ঙ্কর হতে পারে। আমি তাকে বলি, সমস্ত বিপদ কেটে গেলে তিনি যেন আমাকে কমণ্ডলু ফেরত দিয়ে যান। কিন্তু বারিনবাবুর বাড়ির ওই ঘটনার সময় মনে পড়েছিল তিনি সেই কমণ্ডলু আমায় তখনও ফেরত দেননি। আমার মনে তখন অন্য এক আশঙ্কা দেখা দিল, হয়তো সেই ব্যক্তি আর বেঁচে নেই। হয়তো আমার কমণ্ডলু অন্য কারো হাতে পড়েছে এবং সেই হয়তো এই শক্তির অপব্যবহার করছে। কিভাবে এসব হয়ে গেল সেই সব বোঝার চেষ্টা করছি। আর তখনই আমি আবার সেই গন্ধটা পেলাম। আমি অশরীরীকে মিলিয়ে যেতে দেখেছি, তবে আবার গন্ধ কেন? গন্ধটা ধীরে ধীরে প্রবল হয়ে উঠল, আর আমি চোখের পলক ফেলতে না ফেলতেই এক অদ্ভুত বিদঘুটে জানোয়ার আমার দিকে এগিয়ে এলো। আবার ঝড় উঠল। আগুন নিভে গেল। আমি বুঝলাম অশরীরীর এবারের লক্ষ্য আমি। যেমন মন্দিরের পূজারী শান্তি সস্তায়নের হোম করতে গিয়ে মারা পড়েছেন, আমিও পিশাচ সংহারী হোমের কারণে মরতে চলেছি। কিন্তু এই অশরীরই আমার আহ্বান করা, তাই তাকে প্রতিহত করার মন্ত্র আমি জানি। কিন্তু আমার সুকার্যে আহ্বান করা অশরীরী এমন ভয়ঙ্কর কিভাবে হয়ে উঠল আমি তা বুঝতে পারছিলাম না। আর এসব ভাববার অবকাশ ছিল না। আমি অশরীরীকে প্রতিহত করার মন্ত্র পাঠ শুরু করলাম। মন্ত্র পাঠের সাথে সাথে নিজের থেকে সে হোমের আগুন জ্বলে উঠল। ওই কিম্ভূতাকার প্রাণীটি আর এগোতে পারল না। আমার মন্ত্র পাঠের সাথে সাথে ও ধীরে ধীরে পিছু হটতে থাকল। তারপর মিলিয়ে গেল বাতাসে। আমি গঙ্গাজল নিয়ে সবার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে যাব, ঠিক সেই মুহূর্তে আবার একটা আর্তনাদটা শুনতে পেলাম বেশ কিছুটা দূরে। তখন কত রাত সে হিসেব নেই। আমি বাড়ির কাউকে জাগানোর চেয়ে আর্তনাদটার উদ্দেশ্য করে এগিয়ে যাওয়া বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করলাম। আমি বেশ কয়েক গজ এগিয়ে গেলাম। না, কিছুই পেলাম না। একটা মোমবাতি হোমের আগুন থেকে জ্বালিয়ে হাতে করে দিঘির দিকে গেলাম। আওয়াজটা ওই দিক থেকেই এলো মনে হলো।
আবার সেই গন্ধটা ওই দিক থেকেই আসছিল। আর আর বেশি দূর যেতে হলো না। দেখি দিঘির কাছেই একটি একটি লোক পড়ে আছে। সেই একই অবস্থা, একইভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ছাড়ানো, আর পাশে পড়ে আছে একটা কমণ্ডলু। তার মুখটা বন্ধ করা। চিনতে একটুও ভুল হলো না আমার। এ কমণ্ডলু আমারই। আমি সাথে সাথেই কমণ্ডলুটা হাতে তুলে নিলাম। বুঝলাম আর ভয়ের কিছু নেই। এই অশরীরীর শক্তি এমনই যে একবার ওকে মুক্ত করলে ও একটা শক্তিকে ধ্বংস না করে শান্তি বা মুক্তি কোনোটাই পায় না। ওকে নির্দেশ দেওয়া হয়েছিল আমার প্রাণ শক্তি শেষ করবার, কিন্তু তা সে করতে না পারায় তার নির্দেশকারীকেই হত্যা করেছে। তবে কমণ্ডলুটা তার কাছেই ছিল যখন, সেই যে আদেশকর্তা তাতে সন্দেহ নেই। কিন্তু কে এই নির্দেশকারী? হাতে থাকা মোমবাতিটা নিচু করে লোকটার মুখের দিকে তাকালাম। মুখটা দেখে চমকে উঠলাম আমি। আমার আর কিছুই বোঝার বাকি রইল না। উনি সেই ব্যক্তি যিনি আমার কাছে এসেছিলেন সমাধানের জন্য, যার সাথে কিছু অলৌকিক ঘটনা ঘটছিল, আর তিনি প্রাণের ভয়ে আমার কাছে এসেছিলেন এবং আমি তাকে ওই কমণ্ডলুটা দিই। এই ব্যক্তি আর কেউ নন, যামিনীর গর্ভজাত বারিনবাবুরই ছেলে, যার জন্য বারিনবাবুর দিদি এত কাতর। সেই ছেলেই এই বাড়ির সবার প্রাণ নিচ্ছিল এতদিন। আর ইনি সেই ব্যক্তি যার জন্য বারিনবাবু ও পুরোহিত মশাই দিঘির কাছে হোম করেছিলেন। আর সেই হোমের প্রতিক্রিয়ায় ওই অলৌকিক ঘটনা ঘটেছিল ওনার সাথে, যার সমাধান আমি করেছিলাম। কিন্তু আমার সমাধানের উপায়কে সে এভাবে দুর্ব্যবহার করল। এতগুলো প্রাণহানি হলো। অবশ্য বারিনবাবুকে আমি বাঁচাতে পারিনি নিয়তির খেলায়। তার যা কর্ম, তাতে তাকে এভাবেই হয়তো মরতেই হতো। আর যে এরকম হত্যালীলা চালিয়েছে সেও ছাড় পায়নি। বিধাতা তার অস্ত্রেই তার প্রাণ নিলেন। আমি হতবাক হয়ে চেয়ে রইলাম ওই ছেলেটির মুখের দিকে। ও একটু যদি আমার কথা শুনতো, তাহলে হয়তো এরকম পরিণতি ওর হতো না, আর এত রক্তপাতও হতো না। লোভ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, কিন্তু বারিনবাবু, তিনি তার জীবনে একাধিকবার ভুল পদক্ষেপ নিয়েছেন, আর তাতে বারবার মানুষের ক্ষতি হয়েছে। বারিনবাবু আর তার অস্বীকৃত জ্যেষ্ঠ পুত্রের দ্বারা
আরও 5টা মানুষের প্রাণ গেল। যখন আমি ছেলেটির মৃতদেহ দেখে ফিরে এলাম, দেখি পূর্ব দিকে সূর্যের আলোর রেখা দেখা দিয়েছে। আমি গঙ্গা জল ছিটিয়ে সবাইকে জাগিয়ে তুললাম। রাজেন ক্লান্ত গলায় বলল, ঠাকুরমশাই, হোম হোম সম্পন্ন হয়েছে? আমি জবাব দিলাম, তার আর প্রয়োজন নেই। তুমি তোমার বাবার সৎকারের ব্যবস্থা করো। আমার কথা শুনে রাজেন এদিক ওদিক তাকাতে থাকলো, আর বারিনবাবুর কাঁটা ছেঁড়া মৃতদেহ তার চোখে পড়ল। তার চোখে জল এসে গিয়েছিল। কিন্তু এ বাড়ির লোক কাঁদতে ভুলে গিয়েছিল। আমি তাদেরকে সমস্ত ঘটনা খুলে বললাম। তারা ওই ছেলেটির প্রতি বিমুখ হয়নি। রাজেন আমার সব কথা শুনে তার দাদার সৎকারও করতে রাজি হলো, আর ঝিলের দিকে এগিয়ে গেল। পেছন পেছন সবাই গেল। গেলেন না বারিনবাবুর দিদি। আমি ওনাকে বললাম, ঠিকই বলেছিলেন আপনি। বারিনবাবু ওই কাজটা আপনার সখী যামিনীর ছেলের ক্ষতির জন্যই করেছিলেন। তিনি খুব আস্তে কাতর কণ্ঠে জবাব দিলেন, ও ছেলেও তো আমার কম ক্ষতি করে গেল না। আচ্ছা, এখন তবে বিদায় নেওয়ার পালা। বারিনবাবুর কথায় আমি এ বাড়িতে এসেছি। তিনি তো আজ নেই। তার অবর্তমানে আপনি আমায় বিদায় দিন। তিনি আমায় বললেন, ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে সারা জীবন মনে রাখবো ঠাকুরমশাই। আপনার জন্যেই আমি নিজের শেষ জীবনটুকু হৃদয়ের ভার গ্লানি সব ভুলে বাঁচতে পারব। আমি হালকা একটু হেসে বললাম, আচ্ছা বেশ, এবার তবে আসি। ভালো থাকবেন। ওনার থেকে বিদায় চেয়ে ঘর থেকে আমার সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। ঠিক সেই সময় আবার মনে হলো আমার দরজার বাইরে কেউ যেন দাঁড়িয়ে আছে। ঘুরে তাকাতেই দেখি না, কিচ্ছু না। আবার কাজে হাত দিলাম, আর পেছন থেকে প্রথম রাতের মতোই সেই একটাই আওয়াজ। বিদায় নিয়ে বেরিয়ে আমি দিঘির পেছন দিকে সেই অশ্বত্থের নিচে বেদিটার কাছে গেলাম। ওখানে পড়ে থাকা বিড়ালের খুলিটা তুলে নিলাম আমার সাথে। বাড়ি ফেরার পথে গঙ্গার ঘাটে তার আত্মার শান্তির ক্রিয়াকর্ম করে গঙ্গায় তাকে মুক্তি দিলাম, আর আমার সাথে মুক্তি দিয়ে এলাম আমার আহত সেই অশরীরীকে। তার প্রয়োজনও ফুরিয়েছে। অসংখ্য ধন্যবাদ গল্পবাবুর পাঠশালার এই পর্বটি শোনার জন্য। আমরা এই গল্পটিকে 5টি ভাগে বিভক্ত করেছিলাম। আজ শুনলেন এই গল্পের অন্তিম পর্ব। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আপনাদের আরও একটি পছন্দের গল্প। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।
ধন্যবাদ।